সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শামীমুজ্জামান চৌধুরী। শামীম, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। চলুন আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম কি জেনে নিই। জি অবশ্যই। প্রথম আলো শিরোনাম করেছে স্থানীয় সরকার নির্বাচন আগে চান বেশি মানুষ। বাংলাদেশের অর্থনীতির গতি কমবে, মূল্যস্ফীতিও ভোগাবে। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে খরচ বৃদ্ধির চাপে উদ্যোক্তারা, মোটরসাইকেল দুর্ঘটনায় চিরতরে নিথর ৬ বন্ধু। দৈনিক সমকাল ক্যাপাসিটি চার্জের ঘানি টানতে হবে ২ যুগ, চলতি অর্থ বছর জিডিপি প্রবৃদ্ধি কমে হবে ৪.১%। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে বিএনপির ভাবনায় শুধুই ভোট, আওয়ামী লীগের ভোটার টার্গেট জামায়াতের, হাত বাড়ালেই মাদক আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতায় বেপরোয়া কারবারিরা। দৈনিক যুগান্তর শাপলা চত্বরে হেফাজত দমন, অপারেশন ফ্ল্যাশ আউট, হাসিনা নির্দেশে ক্র্যাকডাউন, ভোটের ইস্যুতে বাড়ছে দেশি বিদেশি চাপ, দ্রুত জাতীয় সংসদ নির্বাচন। দৈনিক বণিক বার্তা শিরোনাম করেছে যৌক্তিক দাম নির্ধারণের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নাকি মুক্ত বাজার, খাদ্যপণ্যের বাজার প্রায় $১৫০ বিলিয়ন। অন্তর্বর্তী সরকার ও সংস্কার কমিশনে জাসদের ছায়া। The Daily Star, students suffer as NCTB fails to deliver books. Reform Commission reports a proposal seek to bring youths into JS. শামীম, আমরা শিরোনামগুলো শুনলাম। প্রথম আলো এবং অনেকগুলো অলমোস্ট আরও অনেক পত্রিকায় শিরোনাম করেছে স্থানীয় সরকার নির্বাচন আগে চান বেশি মানুষ। আপনার কি মনে হয় আসলে জাতীয় নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন, কোনটা হলে আমাদের জন্য ভালো হবে এই মুহূর্তে? ডিসেম্বরের ২০ থেকে ২২ তারিখ পর্যন্ত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস একটি জরিপ করে, যেই জরিপে আসলে তারা একটি প্রশ্ন রাখে যে কোন নির্বাচন আগে হলে ভালো হয়। সেক্ষেত্রে সেই জরিপে আমরা দেখেছি যে সাধারণ মানুষ প্রায় ৬৫% মানুষ বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, তারপরে জাতীয় সংসদ নির্বাচন। সেক্ষেত্রে সাধারণ মানুষ বলছেন যে এখন যেহেতু সিটি কর্পোরেশন পৌরসভাগুলোতে মেয়র নাই কিংবা জনপ্রতিনিধি নাই, সেক্ষেত্রে স্থানীয় যে সেবা, যে নাগরিক যে সেবা, সেই সেবা থেকে তারা অনেক দূরে রয়েছে এবং জনভোগান্তি হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি যে এডিস মৌসুমে মশক নিধন কার্যক্রম বেশ বাধাগ্রস্ত হয়েছে। সেক্ষেত্রে সাধারণ মানুষ প্রায় ৬৫% মানুষ মনে করছে যে জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় সেক্ষেত্রে তাদের জন্য ভালো হবে। আচ্ছা, এর জন্য কি আমাদের জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়বে? আমরা যেমন বিগত দিনে যেটা দেখেছিলাম স্থানীয় নির্বাচনের এক ধরনের প্রভাব কিন্তু জাতীয় নির্বাচনে আমরা লক্ষ্য করেছি। আমরা বিগত কয়েকদিনে কিন্তু দেখছি যে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা কিন্তু বরাবরই বলে আসছে যে আগে জাতীয় নির্বাচন তারপরে স্থানীয় সরকার নির্বাচন হবে। এদিকে আবার নাগরিক কমিটি সহ আরও অন্যান্য দল কিন্তু তারা বলছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন তারপরে সংসদ নির্বাচন। সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু একটি মতবিরোধ রয়েছে। আমরা দেখেছি যে যদি স্থানীয় সরকার নির্বাচন এবং সংসদ নির্বাচন এই দুটো যদি পার্থক্য খুঁজতে যাই, তাহলে এখন যদি জনপ্রতিনিধি থাকে সেক্ষেত্রে জনগণ কিন্তু তাদের যে নাগরিক যে সেবা, সেই সেবাটুকু পাবে, যেটি এখন যে জেলা প্রশাসক আছেন বা প্রশাসক আছেন তারা কিন্তু সেই সেবাটুকু এই মুহূর্তে দিতে পারছেন না। তো সাধারণ মানুষের সঙ্গে সবাই কিন্তু চাচ্ছেন যে স্থানীয় সরকার নির্বাচন যদি হয় সেক্ষেত্রে নাগরিক ভোগান্তি থেকে তারা মুক্তি পায়। বিশেষ করে গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, রাস্তাঘাটের সমস্যা, অবকাঠামোগত সমস্যা, এই সমস্যাগুলো সাধারণত মেয়র এবং কাউন্সিলর দ্বারা কিন্তু সমাধান হয়ে থাকে। এখন যেটি পুরোপুরি একেবারে সমস্যা সমাধান করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে বিবিএসের যে জরিপ, সেই জরিপে কিন্তু সাধারণ মানুষ ৬৫% মানুষ কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে কিন্তু বেশি মত দিয়েছেন। এখানে আরেকটি বিষয়, রাজনৈতিক দলগুলো বলছেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংসদ নির্বাচনের পরে নির্বাচিত যারা জনপ্রতিনিধি আসবে, যারা দেশকে নেতৃত্ব দেবে, তারা হচ্ছে
আস্তে আস্তে সংস্কার করে স্থানীয় সরকার নির্বাচন দেবে, এটি কিন্তু রাজনৈতিক দলগুলো বলছে। কিন্তু কিছু দল আবার এর মধ্যে আবার বিপক্ষ রয়েছে, মতবিরোধ রয়েছে। না, আমরা যেমন বিগত দিনে দেখেছি যে আমরা ভোটার অধিকার থেকে জনগণ বঞ্চিত ছিল, তো সেই জায়গা থেকে আসলে স্থানীয় নির্বাচনটা যেমন আগে হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই জাতীয় নির্বাচনে সেটা প্রভাব পড়েছে, বিগত সংসদ নির্বাচনে আমরা দেখেছি। তো সেরকম কি কোনো চান্স আছে যে জনগণ যেটা চাচ্ছে, যে পার্সপেক্টিভ থেকে ওরা চাচ্ছে যে স্থানীয় নির্বাচনটা আগে হোক, তো সেক্ষেত্রে আসলে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কি কোনো এ ধরনের প্রভাব ইন ফিউচারে পড়ার সম্ভাবনা আছে? আমার কাছে মনে হয় না যে স্থানীয় নির্বাচন এবং সংসদ সম্পূর্ণ আলাদা প্রক্রিয়া, এবং স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে সংসদ নির্বাচনের কোনো চাপ বা কোনো প্রভাব পড়বে বলে আমার কাছে মনে হয় না। কারণ এটি তো সংসদ, কয়েকটা উপজেলা মিলে কিন্তু একটা আসন হয়। সেক্ষেত্রে আর স্থানীয় হচ্ছে ইউনিয়ন থেকে শুরু করে, ওয়ার্ড থেকে শুরু করে পৌরসভা, সিটি কর্পোরেশন, তো ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা থেকে কিন্তু প্রতিনিধি আসে, নির্বাচিত হয়ে আসে। তো আমার কাছে মনে হয় না যে স্থানীয় সরকার নির্বাচন এবং সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে। জি, আমরা আরেকটা বিষয়ে যদি যাই, সড়ক দুর্ঘটনা খুব বেড়েছে এবং আমরা দেখেছি দৈনিক ইত্তেফাকেও মোটর সাইকেলে দুর্ঘটনায় চিরতরে নিথর 6 বন্ধু, 6 জন। তো এটাকে আসলে কিভাবে আমরা, এর কারণ কি এত বেড়ে যাওয়া এবং কিভাবে এর থেকে আমরা উতরাতে পারি? আজকে যে সংবাদটি দেখলাম যে চট্টগ্রামের মিরসরাইলে খেজুরের রস খেতে গিয়ে 3 বন্ধু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এবং এর মধ্যে আমরা বিগত কয়েকদিন ধরে দেখতেছি যে মোটরসাইকেল দুর্ঘটনা বেশি হচ্ছে। এর মূল কারণ কুয়াশা। এছাড়া আমরা কুয়াশা ছাড়াও কিন্তু বিভিন্ন সময় দেখি যে সড়ক দুর্ঘটনা বেড়েই চলছে। আমরা কিছুদিন আগেও দেখেছি যে সাভারের ব্যাংক টাউনের সামনে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। সেখানে ত্রিমুখী সংঘর্ষে প্রায় 7 জন মানুষ মারা গিয়েছেন। এবং প্রতিনিয়ত কিন্তু আমরা সড়ক দুর্ঘটনায় 10 জন, 15 জন, 20 জন প্রত্যেক দিন কিন্তু আমরা সড়ক দুর্ঘটনায় কিন্তু দেখছি যে 15 থেকে 20 জন মানুষ মারা যাচ্ছেন, যেটি পত্রিকায় সংবাদ প্রচারিত হচ্ছে কিংবা টেলিভিশনে আসছে। এছাড়াও কিন্তু প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে, যেটি হয়তো পত্রিকাতেও আসছে না। তো এটি আসলে মূল কারণটা আমি মনে করি যে 18 বছরের আগেই কিন্তু অনেক কিশোর তারা ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাচ্ছে, কিংবা অনেকেই 14-15 বছরেই মোটরসাইকেল চালাচ্ছেন। কিন্তু আমরা দেখেছি যে শহরাঞ্চলে পৌরসভা এবং সিটি কর্পোরেশনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরেরা যারা হাই স্কুলে পড়ে তারা কিন্তু মোটর সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছেন এবং খুব স্পিডে তারা মহাসড়কে মোটরসাইকেল চালাচ্ছেন। অতিরিক্ত গতির কারণে কিন্তু আমরা দেখেছি যে দুর্ঘটনাগুলো ঘটছে। সেক্ষেত্রে মূলত যারা সন্তানদের বাবা মা আছেন তাদেরকেই দায়িত্ব নিতে হবে, যাতে 18 বছর কিংবা 20 বছরের আগে যাতে সন্তানরা মোটরসাইকেলে উঠতে না পারেন। সেক্ষেত্রে মূলত সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও কিন্তু মহাসড়ক নিরাপদ করার জন্য রোড ডিভাইডারের ব্যবস্থা করতে হবে। যেসব ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে সেগুলো চিহ্নিত করতে হবে। এগুলো করলে হয়তো বা সড়ক দুর্ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। জি, তবে আমার শুধু খালি তো মোটর সাইকেল না, আপনি দেখেন আমাদের কিছুদিন আগে টোল প্লাজায় আমরা দেখলাম একটা গাড়ি উঠিয়েই দিয়েছে সিএনজির উপরে। এছাড়া অটো রিক্সাগুলো কিন্তু অহরহ এলাকার মধ্যে নানান অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এগুলোতে আসলে প্রশাসনের একটা নজরদারি খুব জরুরি। জি, তাই না? আমাদের পাশাপাশি আমাদের জনগণকেও এ ব্যাপারে সতর্ক থাকাটা খুবই জরুরি। আমরা যদি আসি যে আমাদের এখন HMPV ভাইরাস অনেক একজন শনাক্ত হয়েছেন, মারাও গেছেন। তো আসলে এ থেকে প্রতিকারের কি উপায়? HMPV ভাইরাস আসলে বলা হচ্ছে যে আমরা বেশ কয়েকদিন ধরে পত্রিকায় দেখছি যে আলোচনা হচ্ছে, এটি কিন্তু করোনার মতো অত ক্ষতিকর নয়। এবং HMPV ভাইরাসে মারা গিয়েছে একজন, সানজিদা নামে একজন মারা গিয়েছে। তিনি বেশ কিছু সমস্যা নিয়ে কিন্তু ভর্তি হয়েছিলেন সংক্রামক ব্যাধি হাসপাতালে, এবং তার একাধিক তার হার্টের সমস্যা ছিল, ডায়াবেটিস ছিল, অন্যান্য জটিলতা ছিল। সে কারণে কিন্তু তার মৃত্যু হয়েছে। এবং চিকিৎসকরা বলছেন যে HMPV ভাইরাসে যে তিনি আক্রান্ত হয়েছেন এমনটি কিন্তু এই মুহূর্তে বলা যাবে না। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে জরিপগুলো রয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন যে HMPV ভাইরাসের সুনির্দিষ্ট কিন্তু এখন পর্যন্ত কোনো টিকা আসে নাই এবং সুনির্দিষ্ট কোনো গাইডলাইনও আসে নাই। এবং HMPV কারণে যে মানুষ মারা যাচ্ছে এমনটি কিন্তু বলা যাচ্ছে না এখন পর্যন্ত। HMPV হচ্ছে ঠান্ডার সময় বেশি হয়, অনেক সময় নিউমোনিয়া থেকেও এটি হয়, কিন্তু এটি করোনার মতো অত
ক্ষতিকর নয়, এটি আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ আমরা দিয়েছেন। এবং ইতিমধ্যে আরেকটি দেখলাম যে বিষয়, স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যেই আপনার 7 নির্দেশনা জারিও করেছেন। স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিভাগ বলছেন যে এইচএমপিভি ভাইরাস যদি কারো শরীর খারাপ থাকে, ঠান্ডা সর্দি কাশি জ্বর থাকে, সেক্ষেত্রে অবশ্যই পরীক্ষা করাতে হবে। এবং যদি এইচএমপিভি ভাইরাসে কেউ আক্রান্ত হয় সেক্ষেত্রে আগের মতো বারবার হাত ধুতে হবে, বেশি জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে এবং সুস্থ না হওয়া পর্যন্ত ঘরের বাহিরে যাওয়া যাবে না, এই নির্দেশনা কিন্তু তারা দিয়েছেন। এবং তারা বলেছেন যে এইচএমপিভি ভাইরাস করোনার মতো কিন্তু মরণঘাতী না, কিংবা এই ভাইরাসের কারণে মানুষ মারা যাচ্ছে এমনটি কিন্তু বলা যাবে না। এটি আক্রান্ত হতেই পারে, আক্রান্ত হলে উদ্বেগের কিছু নাই, সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। এটি চিকিৎসকরা বলছেন, ডাক্তাররা বলছেন এবং সরকারের পক্ষ থেকেও বিভিন্ন নীতি নির্ধারকরা বলছেন এই কথাটুকু। হ্যাঁ, যদি করোনার মতো সিমটম, তারপরেও এটা করোনার মতো অত মারণঘাতী না। আমাদের আরেকটা যদি বলি যে খরচ বৃদ্ধির চাপে উদ্যোক্তারা, দেখেন এই যে ভ্যাট নিয়ে কিছুদিন আগে বেশ এখনো একটা বার্নিং ইস্যু, ভ্যাট বৃদ্ধিটা, এটা নিয়ে কাজও চলছে। তো এটা আসলে এই ক্ষেত্রে সরকার ব্যয় সংকোচনের দিকে গেলে কি মনে হয়, আপনার কি মনে হয় ভালো হতো নাকি ভ্যাটটা ঠিক আছে? আইএমএফ এর শর্ত পূরণে কিন্তু সরকারের পক্ষ থেকে উচ্চ বিলাসবহুল পণ্যে কিন্তু 15% ভ্যাট নির্ধারণ করা হয়েছে এবং সরকার বলছেন যে নিত্য পণ্যে কিন্তু ভ্যাট প্রত্যাহার করা হয়েছে এবং বিমান ভাড়া, হোটেল ভাড়া এগুলোর উপরে কিন্তু ভ্যাট বসানো হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে ভ্যাট বসানোর কারণে কিন্তু নিত্য পণ্যের দামও কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং এটা আসলে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের উপরে এক ধরনের চাপ। জি, বিশেষ করে আমরা দেখেছি যে শিশু খাদ্য থেকে শুরু করে প্রায় সব ধরনের পণ্যে কিন্তু আস্তে আস্তে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন। ভ্যাট যখন একটা জিনিসে বাড়ে, আমরা দেখেছি তেলের দাম বাড়লে কিন্তু সব পণ্যের দাম আস্তে আস্তে বাড়ে। তো একটার সাথে একটা লিংক। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে নিত্য পণ্য যেগুলো রয়েছে, চাল, ডাল, তেল, লবণ, আটা, এগুলোতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, শুল্ক প্রত্যাহার করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে এখন আমনের ভরা মৌসুম, আপনি নিশ্চয়ই জানেন, চালের দাম কিন্তু এখন নিয়ন্ত্রণে নাই। যদিও সবজির দাম একটু স্বস্তি পাচ্ছে মানুষ, কিন্তু নিত্য পণ্য যে চাল থেকে শুরু করে অন্যান্য যে পণ্যগুলো আছে খুব যে নিয়ন্ত্রণে আছে তা কিন্তু না। তো শুল্ক বৃদ্ধির কারণে একটা পণ্যের দাম বাড়লে আরেকটা পণ্যের দাম বাড়বে, এটা কিন্তু আমরা বিগত কয়েক বছর ধরে কিন্তু দেখে আসছি। এবং ব্যবসায়ীদের কিন্তু একটা সিন্ডিকেট আছে, যেগুলো আমদানি নির্ভর পণ্য সেগুলো দাম বাড়বে একটার সাথে আরেকটা। জি, এবং ব্যবসায়ীদের ভিতরে একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটের আসলে লাগাম টানতে না পারলে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বমুখী সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। আমরা দেখেছি যখন তেলের দাম বাড়ে বিশেষ করে, তখন কিন্তু ব্যবসায়ীরা অনেকটা দেখবেন যে বাজার থেকে তেল সংকট হয়ে যায়। আবার যখন তেলের দাম কমে তখন কিন্তু দেখবেন যে অন্যরকম তারা সংকট সৃষ্টি করে। তো ব্যবসায়ীদের ভিতরে কিন্তু একটা সিন্ডিকেট রয়েছে, এই সিন্ডিকেটটা ভাঙতে হবে। জি, শামীম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে।